মনোনয়ন জমার শেষ দিনে ডাকসুর প্যানেল ঘোষণা ছাত্রদল বাকছাস স্বতন্ত্র ছাত্র ঐক্যের যৌথভাবে লড়বে বামপন্থী ৩ সংগঠন। যখন বলেছিলাম প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না, সেদিন উপস্থিত ছাত্র জনতা কেউ ছেড়ে যায় নাই। সাধারণ শিক্ষার্থীরা মনে করেন যে এই মুহূর্তে এই ডাকসুটা শুধুমাত্র কিছু পলিটিক্যাল পারপাস সার্ভ করবে। পিআর পদ্ধতির নামে নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ বিএনপির। কোনো কিছু চাপিয়ে দিলেই মেনে নেবে না জনগণ। অবাধ সুষ্ঠু নির্বাচন এখনো নিশ্চিত হয়নি। নানা ধরনের আমরা চক্রান্তের কথা শুনি, নানা ধরনের মাস্টার প্ল্যানের কথা শুনি। ২৪টি গুরুত্বপূর্ণ ক্ষেত্র নির্ধারণ করে জাতীয় নির্বাচনের রোডম্যাপের খসড়া চূড়ান্ত। ভোট কেন্দ্রের তালিকা জানা যাবে ১০ সেপ্টেম্বর। কলকাতায় আওয়ামী লীগের অফিস বন্ধের আহ্বান জানিয়ে ঢাকার চিঠি। দলটির তৎপরতার সম্পর্কে অবগত নয় দিল্লি, বিবৃতি ভারতীয় পররাষ্ট্র দপ্তরের। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ডাকসু নির্বাচনে আবিদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে মনোনয়নপত্র জমা দিয়েছে ছাত্রদল। কাদেরের নেতৃত্বাধীন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ, উমামার নেতৃত্বে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য, ইমির প্রতিরোধ পর্ষদ আর নাইমের নেতৃত্বাধীন অপরাজেয় ৭১, অদম্য ২৪ নামের প্যানেলও বুধবার মনোনয়নপত্র জমা দিয়েছে রিটার্নিং কর্মকর্তার কাছে। ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিন দুপুরেই সব জল্পনা কল্পনা আর ধোঁয়াশা দূর করে অপরাজয় বাংলার পাদদেশে একটি পদ বাদ রেখে ২৭ পদে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে ছাত্রদল। জুলাই অভ্যুত্থানে আহত সানজিদা আহমেদ তন্নির প্রতি সম্মান দেখিয়ে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে প্রার্থী দেয়া হয়নি। ছাত্রদল সমর্থিত প্যানেল আমি ঘোষণা করছি। শীর্ষ ৩ পদে মনোনীত আবিদ, হামিম, মায়েদরা আশা করেন ৯০-এর মতো এবারও রেকর্ড সংখ্যক ভোটে ছাত্রদলের প্রার্থীরা নির্বাচিত হবে। যখন বলেছিলাম প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না, সেদিন উপস্থিত ছাত্র জনতা কেউ ছেড়ে যায় নাই। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি জানান, প্যানেল গঠন হয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, ছিল না কোনো ধরনের হস্তক্ষেপ। পুরোপুরি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আমাদের এই প্যানেল নির্বাচিত করেছি। সেই সাথে আমরা যদি প্যানেল নিয়ে বলি, আমরা একটি ইনক্লুসিভ প্যানেল আমরা করতে সমর্থ হয়েছি। বিকালে উমামার নেতৃত্বাধীন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের প্রার্থীরাও মনোনয়নপত্র জমা দেন। প্রার্থীরা বলেন, পুরনো বন্দোবস্তের বাইরে সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করবে এই প্যানেল। ডাকসু ইলেকশনকে কেন্দ্র করে আমাদের একাডেমিক সিচুয়েশনটা বা আমাদের পরীক্ষার বিষয়ে যেভাবে প্রশাসনের সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল, সেই জায়গায় তাদের এক ধরনের একটা অপারগতা আমাদের চোখে পড়েছে। ফলাফল হিসেবে সাধারণ শিক্ষার্থীরা মনে করেন যে এই মুহূর্তে এই ডাকসুটা শুধুমাত্র কিছু পলিটিক্যাল পারপাস সার্ভ করবে। মনোনয়নপত্র জমা দিয়েছেন ইমি, মেঘমল্লা, জুবেলের নেতৃত্বাধীন প্রতিরোধ পর্ষদ। প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে এই প্যানেল। প্রশাসনের অদক্ষতা আমরা দেখতে পাচ্ছি, প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ। ফলে যেই পরিবর্তন হলের রাজনীতির রূপরেখা কি হবে তা তারা ডাকসুর আগে নির্ধারণ করবেন। এটা আমরা অনেক দিন ধরে দাবি জানিয়ে আসছিলাম, কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই, এর মধ্য দিয়ে যদি ডাকসু পিছানোর কোনো পায়তারা হয়, সেই পায়তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ্য করবে না। নাইম, অয়ন, অদিতির নেতৃত্বাধীন অপরাজয় ৭১, অদম্য ২৪ নামের প্যানেলও মনোনয়নপত্র জমা দিয়েছে রিটার্নিং কর্মকর্তার কাছে। সন্ত্রাস, দখলদারিত্ব ও প্রশাসনিক স্বৈরতন্ত্র মুক্ত গণতান্ত্রিক ক্যাম্পাস, হল তথা বিশ্ববিদ্যালয় চাই, এটা আমাদের ১ নম্বর দাবি। অন্যদিকে বাকসাস নেতৃত্বাধীন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ কাদের, বাকের, আশরেফার নেতৃত্বে প্যানেল ঘোষণা করেছে। এর বাইরে স্বতন্ত্রভাবে এজিএস পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাকসাসেরই কেন্দ্রীয় মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসির চৌধুরী। তারা আসলে সেখানে আলাদাভাবে নির্বাচন করছে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।
ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন 509 জন, আর হল সংসদে জমা পড়েছে 1109 জনের প্রার্থিতা। যাচাই বাছাই শেষে বৃহস্পতিবার প্রকাশ হবে প্রার্থীদের তালিকা। নির্বাচন কমিশন বলছে, এখন পর্যন্ত বড় ধরনের আচরণবিধি লঙ্ঘনের ঘটনা নেই। অভিযোগ পেলেই নেওয়া হচ্ছে ব্যবস্থা। নির্বাচন হবে পক্ষপাতমুক্ত। দীর্ঘদিন পর ডাকসুর নির্বাচন, পুরো ক্যাম্পাস জুড়েই যেন উৎসবের আমেজ। বুধবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, তাই সকাল থেকেই নির্বাচন কমিশনের অস্থায়ী কার্যালয় সিনেট ভবনের 3য় তলায় উপচে পড়া ভিড়। কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন ঘোষিত প্যানেলের সবাই। বিকাল 5টায় ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়। প্রধান নির্বাচন কমিশনার জানান, ডাকসুর কেন্দ্রীয় সংসদের 28টি পদের বিপরীতে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন 658 জন। এর মধ্যে জমা পড়েছে 509টি মনোনয়নপত্র। এছাড়া হল সংসদের 13টি পদের বিপরীতে 18টি হল থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন 1427টি, জমা পড়েছে 1109টি। 509টি ফর্মকে সর্টিং করতে হবে, তারপরে তাদের বৈধতা অর্থাৎ তারা ঠিকমতো জমা দিয়েছে কিনা আমাদের স্ক্রুটিনি হবে। তারপরে আমরা কোন পদে কয়টা মনোনয়নপত্র জমা পড়েছে সেই স্ট্যাটিস্টিক্সটা দিতে পারবো আগামীকাল 5টার পরে। প্রচারণা শুরু না হলেও এর মধ্যেই নির্বাচন ঘিরে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছে প্যানেলগুলো। প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন কেউ কেউ। নির্বাচন কমিশন বলছে, অভিযোগ পাওয়া মাত্র ব্যবস্থা নিচ্ছেন তারা, সুযোগ নেই পক্ষপাতিত্বের। আমরা কোনো পক্ষকেও চিনি না বা কোনো দলকেও চিনি না। এখানে বিশ্ববিদ্যালয়ের বৈধ শিক্ষার্থী, তিনি আমাদের এখানে প্রার্থী হয়েছেন, আমরা এটুকুই বলতে পারি। এখন থেকে যেহেতু প্রার্থী নিশ্চিত হয়ে যাচ্ছে আগামী 2-1 দিনের মধ্যে, তখন তো আচরণবিধিটা পর্যবেক্ষণ করে আরো সহজ হবে যে কোন প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করছেন বা করছেন না। ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে 9 সেপ্টেম্বর। ভোটের দিন এবং আগে ও পরের দিন মিলিয়ে 3 দিন বন্ধ থাকবে ক্লাস এবং পরীক্ষা। আমাদের একাডেমিক কার্যক্রমই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মূল কাজ, সেটাকে কোনোভাবে কম্প্রোমাইজ করার, নির্বাচনের জন্য কম্প্রোমাইজ হবে, কিন্তু ওই সুবিধার্থে আমরা নির্বাচনের আগের দিন, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের দিন আমরা সকল পরীক্ষা স্থগিত রাখার জন্য অনুরোধ করেছি। যাচাই বাছাই শেষে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রকাশিত হবে প্রাথমিক প্রার্থী তালিকা। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 25 আগস্ট। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। পিআর পদ্ধতির নামে নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। পাশাপাশি কোন অধিকারে নির্বাচন বানচালের হুঙ্কার দেয়া হচ্ছে তা নিয়েও প্রশ্ন তোলেন দলটির নেতারা। বলেন, কোনো কিছু চাপিয়ে দিলেই জনগণ মেনে নেবে না। এছাড়া দলের 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের দ্বার প্রান্তে বিএনপি। অনুকূল পরিবেশে নির্বাচনের আগে তাই দিবসটিকে বেশ গুরুত্ব দিচ্ছে দলটি। স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে গঠন করা হয়েছে উচ্চ পর্যায়ের উদযাপন কমিটি। বুধবার যার প্রথম সভা বসে নয়াপল্টনে। সভা শেষে জানানো হয়, 31 আগস্ট ঢাকায় আলোচনা সভা দিয়ে উদযাপন কর্মসূচি শুরু হবে। পরদিন জিয়া রহমানের সমাধিতে শ্রদ্ধা ও জেলা মহানগরের র্যালি। 2 সেপ্টেম্বর ঢাকায় হবে শোভাযাত্রা। 3 তারিখ সেই শোভাযাত্রা হবে উপজেলায়। পরের 2 দিনও রাখা হয়েছে নানা কর্মসূচি। 1 সেপ্টেম্বর দেশের সকল মহানগর এবং জেলায় আলোচনা সভা এবং বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে। 2 সেপ্টেম্বর বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হবে। বিএনপি নেতারা কথা বলেন দেশের সমসাময়িক রাজনীতি ইস্যুতেও। রাজনীতির জন্য অনুকূল পরিবেশ দৃশ্যমান থাকলেও নানা দাবির আড়ালে দেশে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেন নেতারা। আমাদের সেই গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য আরও আমাদেরকে হয়তো বিপদ সংকুল পথ অতিক্রম করতে হবে। অবাধ সুষ্ঠু নির্বাচন এখনো নিশ্চিত হয়নি। নানা ধরনের আমরা চক্রান্তের কথা শুনি, নানা ধরনের মাস্টার প্ল্যানের কথা শুনি। পিআরের পক্ষে বা বিপক্ষে এটা বলার তো সময়ই আসে না এখনো, কারণ ব্যাপারটা তো আপনি আপনার পরিচ্ছন্নই করতেছেন না যে আপনি কী ধরনের একটা পদ্ধতি চান যে পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নিয়ে যখন ইনসিস্ট করা হয়
তখন তো সন্দেহ করাই যায় আর কি যে এটা একটা অযৌক্তিক চেষ্টা, যেটা অনিবার্য পরিণতি হতে পারে নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে। সংবিধান সংশোধন ছাড়া পিআর পদ্ধতিতে ভোট হওয়ার কোনো সুযোগ নেই বলেও জানান তারা। ধন্যবাদ আপনাদের। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। 10 সেপ্টেম্বর ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। নির্ধারিত হয়েছে তালিকা চূড়ান্তের সময়। সেই সাথে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়ে প্রবাসীদের ভোটার হওয়ার সুযোগ দিচ্ছে ইসি। এদিকে কমিশনের কাছে দ্বৈত নাগরিকদের ভোট দেওয়ার অধিকার দেওয়ার অনুরোধ জানিয়েছে এবি পার্টি। নির্বাচনী ট্রেনে এবার উঠবেন প্রবাসী ভোটাররাও। তাদের জন্য মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়ে ভোটার হওয়ার সুবিধা দিতে চলেছে নির্বাচন কমিশন। তবে ভুয়া পাসপোর্টধারীদের বিষয়ে সজাগ থাকার পরামর্শ ইসির। বুধবার এক চিঠিতে এসব কথা জানানো হয়েছে। বর্তমানে 10টি দেশের 17টি মিশনে প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধন ও এনআইডি দেওয়ার প্রক্রিয়া চলছে। ফলে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের সাথে পাসপোর্টের কপি জমা দিতে হবে। এদিকে 10 সেপ্টেম্বর ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হবে বলেও ইসির চিঠিতে জানানো হয়। দাবি বা আপত্তি গ্রহণের শেষ তারিখ 25 সেপ্টেম্বর আর তা নিষ্পত্তির শেষ তারিখ 12 অক্টোবর। ভোট কেন্দ্রের সম্ভাব্য তালিকা চূড়ান্ত হবে 20 অক্টোবর। এদিকে প্রধান নির্বাচন কমিশনারের কাছে দ্বৈত নাগরিকদের ভোটাধিকার দেওয়ার অনুরোধ জানিয়েছে এবি পার্টি। সেই সাথে পুলিশ, সেনাবাহিনীর পাশাপাশি স্কুল কলেজের শিক্ষার্থীদের নির্বাচনের সময় মাঠে নামানোর কথাও বলছে দলটি। আইনশৃঙ্খলা পরিস্থিতিটা আমাদের আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত পুলিশ, আর্মি, তারপর আনসার যারা আছেন, আমাদের আশঙ্কা যে তারা সঠিকভাবে সেটা নিয়ন্ত্রণ করতে নাও পারতে পারেন। ফলে আমরা একটা প্রস্তাব দিয়েছি ওনাদেরকে, যারা ভোটার নয় এরকম তরুণ ছাত্র যারা আছে, বিশেষ করে স্কুল স্টুডেন্ট যারা আছে, তাদেরকে এক ধরনের কেন্দ্রভিত্তিক স্বেচ্ছাসেবক নির্বাচন কমিশন নিয়োগ করতে পারে কিনা। সুপারিশ এসেছে নির্বাচনী ব্যয় কমাতে ইসি নিজেই প্রার্থীদের পোস্টার লাগানোর দায়িত্ব নিতে পারে। আমরা বলছি এগুলোও করতে হবে, ফেব্রুয়ারিতে ভোটও করতে হবে। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। ভারতের ভূখণ্ডে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো তৎপরতা সম্পর্কে অবগত নয় দিল্লি, এমন দাবি করেছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে এমনটি জানান। তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড বা ভারতীয় আইন পরিপন্থী কোনো কার্যকলাপ সম্পর্কে অবগত নয় তার সরকার। ভারতীয় ভূখণ্ড থেকে অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যকলাপ সরকার পরিচালিত হতে দেয় না বলেও উল্লেখ করেন তিনি। এর আগে এই ইস্যুতে বিবৃতি দেয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় কলকাতায় আওয়ামী লীগের কার্যালয় বন্ধের আহ্বান জানানো হয়। বলা হয়, এতে বাংলাদেশ ভারত ঘনিষ্ঠ সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। অসংক্রামক রোগের উন্নত চিকিৎসায় বিপুল পরিমাণ অর্থ বিদেশ চলে যাওয়া বন্ধে সুস্থ পরিবেশ ও দক্ষ মানব সম্পদ গড়ে তোলার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার স্বাস্থ্য নিয়ে 35 মন্ত্রণালয়ের যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর অনুষ্ঠানে এ তাগিদ দেন তিনি। এ ব্যাপারে সব মন্ত্রণালয়কে সহযোগিতার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। একই সাথে তরুণ সমাজকে তামাকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, তামাকের বিরুদ্ধে তরুণ সমাজকে সচেতন করা না গেলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। অসংক্রামক রোগের চিকিৎসা ব্যবস্থাপনা যেমন উন্নত হওয়া জরুরি, তেমনি রোগগুলো যেন কম হয় অথবা একেবারেই না, সেজন্য উপযুক্ত জনসচেতনতা এবং প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা দরকার। স্বাস্থ্যসেবা বিভাগের একার পক্ষে এটা সম্ভব নয়, এই জন্য সব মন্ত্রণালয়ের সহযোগিতা দরকার। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য না থাকায় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার ভোট সম্ভব হচ্ছে না, এমনটাই জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান তিনি। এ সময় আরও বলেন, ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন আয়োজনে সব রকম প্রস্তুতি নিচ্ছে সরকার। আরও জানান, জনবল সংকটের কারণে ইউনিয়ন পরিষদের কাঠামো ভেঙে দেয়া সম্ভব হয়নি। কেবল 5 আগস্টের পর যারা পালিয়ে গেছেন সেখানে প্যানেল চেয়ারম্যান দেয়া হচ্ছে। আমরা স্থানীয় সরকারের এই যে ডেডলক সেটা করার জন্য চেয়েছিলাম যে লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা আগে করা, কিন্তু রাজনৈতিক দলগুলোর ঐকমত্য না হওয়ার কারণে সেটা করা সম্ভব হয়নি।
জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশের বিধিমালার গেজেট প্রকাশ করা হয়েছে। শহীদ পরিবারের স্বীকৃত সদস্যরা এককালীন ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র ও মাসে ২০,০০০ টাকা ভাতা পাবে। বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এই গেজেট প্রকাশ করেছে। পুনর্বাসন অধ্যাদেশের ধারা ২২ ও ধারা ১৩-র সাথে এই বিধিমালা প্রণয়নের কথা জানানো হয় প্রজ্ঞাপনে। ২-১ সপ্তাহের মধ্যেই ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এমন তথ্য জানিয়েছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। বুধবার শেখ হাসিনার মামলায় আরও ৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে কথা জানান তিনি। ট্রাইব্যুনালে জুলাই আগস্টের নির্মম হত্যাযজ্ঞের বর্ণনা দিয়ে আসামিদের সর্বোচ্চ সাজা দাবি করেন সাক্ষীরা। সাক্ষ্য দিতে গিয়ে এক চিকিৎসক বলেন, শুরু থেকেই চিকিৎসা সেবায় বাধা দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হাসপাতালে নতুন রোগী ভর্তি না করতে এবং ভর্তি থাকাদের ছাড়পত্র দিতে নিষেধ করে গোয়েন্দা পুলিশ। শেখ হাসিনা ছাড়াও এ মামলায় আসামি আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী মামুন এ পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন ১৬ জন। সামনে ২-১ সপ্তাহ, যদি পরের সপ্তাহে যাই, এখন কোনো কারণে হয়তো পিছিয়ে গেল। আজকে আমরা ৪ জন সাক্ষীর হাজিরা দিয়েছি। কারো পিঠে গুলি ছিল, কারো গলায় গুলি ছিল, কারো মুখে গুলি ছিল, কার মাথায় গুলি লেগে খুলি উড়ে গেছে এবং চিকিৎসায় বাধা দেওয়া হয়েছে, সেই বর্ণনাটা উনি দিয়েছেন। টানা ৩০ দিন কারাবন্দী থাকলেই বাতিল হয়ে যাবে মন্ত্রিত্ব, অপসারিত হতে হবে প্রধানমন্ত্রী অথবা মুখ্যমন্ত্রীর পদ থেকে, এমন বিল উত্থাপন করা হয়েছে ভারতের লোকসভায়। বিরোধী দলের তুমুল সমালোচনা এবং হট্টগোলের মধ্যেই তোলা হয় বিলটি। বিরোধী শিবিরের অভিযোগ, যেসব রাজ্যে বিজেপি ক্ষমতায় নেই সেসব রাজ্যে অস্থিতিশীলতার জন্য তৈরি করা হয়েছে বিলটি। যদিও বিলটি পাশ হতে লোকসভা ও রাজ্যসভায় ২/৩ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন বিজেপির, তবে বিজেপি জোটের সেই সংখ্যাগরিষ্ঠতা নেই। বুধবার অধিবেশনের শুরুতেই উত্থাপন করা হয় ভারতীয় সংবিধানের ১৩০তম সংশোধনী বিল। প্রস্তাব পেশের সাথে সাথে শুরু হয় তুমুল হট্টগোল। প্রস্তাবে বলা হয়, গুরুতর অপরাধে অভিযুক্ত হয়ে ৩০ দিনের বেশি কারাদণ্ড হলে বাতিল করা হবে মন্ত্রিত্ব পদ, অর্থাৎ কারাবাসের ৩১তম দিন থেকে কেন্দ্র বা রাজ্যের যে কোনো মন্ত্রীর পদ থেকে অপসারিত করা হবে। প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর জন্য একই আইন কার্যকর হবে। বিলটি পেশের পরপরই ক্ষোভ জানান বিরোধী দলীয় এমপিরা। তাদের অভিযোগ, যেসব রাজ্যে বিজেপি ক্ষমতায় নেই সেসব রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলা দেওয়া হবে, যার লক্ষ্য রাজ্যে অস্থিতিশীল সৃষ্টি করা। গুজরাটে যখন দাঙ্গা হলো, শত শত মানুষকে হত্যা করা হলো, তখন কোন হিসেবে অমিত শাহ সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। এই বিল ভারতের ফেডারেল সিস্টেমকে ধ্বংস করার জন্য করা হয়েছে। এটা সংবিধানের পরিপন্থী। অসাংবিধানিক বিল একটা এনেছে এবং আমার তো মনে হয় এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে আনা হয়েছে। বিরোধী দলের নেতা যারা রয়েছেন, যারা নেতৃত্ব দেন, তাদের এমন কিছু কিছু ধারায় মামলা দেবে যাতে তারা বেল না পায়। আমাদের দেশে এরকম বহু আইন রয়েছে, বিশেষ করে ইডি যাদের ধরবে তাদের পক্ষে বেলে বেরোনো খুব মুশকিল, এবং সেখানে ৩০ দিনের কেন ব্যাপার, ৩০০ দিনেও অনেক বেল পায় না অনেকে, এবং সেই সব ক্ষেত্রে তাদের মেম্বারশিপ যাবেন, এটা আমি অদ্ভুত ব্যাপার একটা। তারা পার্লামেন্টেরিয়ান থাকবে কিন্তু মিনিস্টার হতে পারবে না। বিরোধী দলের এসব অভিযোগের পাল্টা প্রতিবাদ জানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বলেন, তার বিরুদ্ধে নৈতিকতার প্রশ্ন তোলার সুযোগ নেই। অভিযোগ ওঠায় পদত্যাগ করেছিলেন এমন দাবিও করেন অমিত শাহ। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠছে তা পুরোপুরি অসত্য। যখন আমার বিরুদ্ধে অভিযোগ ওঠে তখন আমি স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করি। যতদিন তদন্ত চলেছে আমি দায়িত্বের বাইরে ছিলাম। তবে বিলটি পাস হবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়, কারণ ভারতের সংবিধান সংশোধনে ২/৩ ভোট প্রয়োজন। লোকসভা ও রাজ্যসভা ২ স্থানেই ২/৩ সংখ্যাগরিষ্ঠতা নেই বিজেপি জোটের। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।